ইরানের সাথে সংঘাত চলছে প্রায় ৬ সপ্তাহ ধরে। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে নেওয়া হয়েছে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। চলুন এই সিদ্ধান্তের ভেতরে আসলে কি আছে তা একটু তলিয়ে দেখা যাক। তো ডোনাল্ড ট্রাম্প তার শেষ তাসটা খেলে দিয়েছেন। এই যে ডাবল ব্লকেড বা দ্বৈত অবরোধের ঘোষণা, এটা কি তার চূড়ান্ত চাল হিসেবেই দেখা হচ্ছে? উদ্দেশ্য একটাই, ইরানকে অর্থনৈতিকভাবে একেবারে কোণঠাসা করে ফেলা, যাতে তারা আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি সত্যিই একটা মাস্টার স্ট্রোক, নাকি একটা ভয়ঙ্কর ভুল চাল? আমাদের আজকের পুরো বিশ্লেষণটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই। আচ্ছা, এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে হরমুজ প্রণালী কেন এতখানি গুরুত্বপূর্ণ। মানে ৫০ কিলোমিটারের একটা জলপথ কিভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে। ভাবা যায় ২০%, মানে সারা বিশ্বের মোট জ্বালানির ৫ ভাগের ১ ভাগই যায় এই ছোট্ট একটা প্রণালী দিয়ে। এর থেকেই বোঝা যায় এর গুরুত্বটা ঠিক কোথায়। আর এই অবরোধের ফল এক্কেবারে হাতে নাতে। এই মুহূর্তে ১০০রও বেশি জাহাজ ওখানে আটকে আছে। পুরো জলপথটা যেন একটা বিশাল পার্কিং লট হয়ে গেছে, যার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। তো চলুন এখন এই ডাবল ব্লকের বা দ্বৈত অবরোধের চালটা একটু খুঁটিয়ে দেখা যাক। ঠিক কি করতে চাইছে আমেরিকা এই ঝুঁকিপূর্ণ কৌশল দিয়ে? ব্যাপারটা বেশ সহজ। দেখুন, ইরান তো নিজেদের দিক থেকে কিছু বিধিনিষেধ আরোপ করেই রেখেছিল। এখন আমেরিকা কি করল? তার ওপর আরেকটা স্তর, আরেকটা নৌ অবরোধ চাপিয়ে দিল। সোজা কথায় একদম ডাবল লেয়ারের ব্লকেড। উদ্দেশ্য একটাই, ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া, ওদের অর্থনীতিকে একেবারে ভেঙে ফেলা। শুনতে তো বেশ সাহসী পরিকল্পনা মনে হচ্ছে, তাই না? কিন্তু যখনই আমরা একটু গভীরে যাচ্ছি, তখনই বোঝা যাচ্ছে এই পরিকল্পনার মধ্যে বেশ কিছু বড়সড় গলদ রয়েছে। আর এই গলদের সবচেয়ে বড় প্রমাণ দেখুন, একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বলছেন সম্পূর্ণ অবরোধ এক্ষুনি, আর অন্যদিকে মার্কিন নৌবাহিনী কি বলছে, না, অবরোধটা শুধু ইরানের বন্দর থেকে আসা জাহাজের জন্য। মানে দুজনের দুই কথা, বোঝাই যাচ্ছে কোনো সমন্বয়ই নেই। আমেরিকার পুরো প্ল্যানটা কিন্তু একটা ২ সপ্তাহের জুয়ারের ওপর দাঁড়িয়ে আছে। তাদের হিসেবটা এরকম, ইরানের কাছে তেল জমা করে রাখার ক্ষমতা আছে বড়জোর ২ সপ্তাহের। তো লক্ষ্য হল এর চেয়ে বেশি সময় ধরে ওদের তেল রপ্তানি করতে না দেওয়া। তাহলে ইরান বাধ্য হবে তাদের তেলের কূপগুলো বন্ধ করে দিতে, আর তাতেই ওদের অর্থনীতির কোমর ভেঙে যাবে। এটাই হলো বাজি। কিন্তু এই জুয়াটা যে প্রায় নিশ্চিতভাবে হারতে চলেছে, তার পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। যেমন ধরুন, ইরান যে পাল্টা জবাব দিতে পারে সেটাকে হয়তো তেমন গুরুত্বই দেওয়া হয়নি। আবার এই অবরোধ ইরানের যত না ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে বিশ্ব অর্থনীতির। চীনের মতো একটা শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে, আর আমেরিকার সাধারণ মানুষের ওপরও এর বিশাল চাপ পড়ছে। আর দেশের মানুষের ওপর চাপটা কেমন? এই দেখুন, মাত্র ১ মাসের মধ্যে আমেরিকায় জ্বালানির দাম বেড়ে গেছে ৩০%। মানে এই কৌশল তো একেবারে বুমের্যাং হয়ে ফিরে আসছে। এই পুরো পরিকল্পনার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় যে ভুলটা করা হয়েছে, সেটা হলো চীনকে হিসাবে না রাখা। এটা একটা বিশাল ব্যাপার, যাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ভাবুন তো একবার, ইরানের প্রায় ৮০ থেকে ৯০% তেলেই যায় চীনে। তো বেইজিং কি এই অবস্থায় চুপ করে বসে থাকবে? কোনোভাবেই না। আর তারা যে বসে থাকবে না তার প্রমাণও কিন্তু আমরা পেয়ে গেছি। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে একটা চীনা ট্যাঙ্কার এর মধ্যেই কিন্তু এই অবরোধ ভেঙে বেরিয়ে গেছে। এই ঘটনার প্রভাব কিন্তু শুধু শত্রু মিত্রের সমীকরণে আটকে নেই, এর আঁচ পুড়েছে আমেরিকার বহু পুরনো জোটের ওপরও। একটা সময় যারা আমেরিকাকে নিজেদের সম্পদ মনে করত, তারাই এখন আমেরিকাকে একটা বোঝা বা দায় হিসেবে দেখতে শুরু করেছে। কথাটা খুব সরাসরি, তাই না? আমেরিকা এখন একটি দায়ে পরিণত হয়েছে। একটা সময়ে যে দেশ ছিল রক্ষাকর্তা, আজ সেই কিনা একটা বোঝা। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ছিল রক্ষাকর্তা। ঠান্ডা যুদ্ধের সময় তারা ছিল অংশীদার। আর আজ আজ তারা একটা দায়। কি বিরাট একটা পরিবর্তন! আর এই পুরো গল্পের সবচেয়ে অদ্ভুত বা পরিহাসের বিষয়টা কি জানেন? যে শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছিল, তার তীরটা যেন এখন উল্টো দিকে ঘুরে গেছে। দেখুন,
একদিকে লক্ষ্য ঘোষণা করা হয়েছিল ইরানের শাসন পরিবর্তন ঘটানো, আর বাস্তবে ফলটা কি হলো? এখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে শাসন পরিবর্তনের কথা উঠছে। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? আর এই কথা যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণ দিচ্ছে ডেটা। রাষ্ট্রপতির জনপ্রিয়তার হার এখন -43% নেমে এসছে। বাবা যায়, পদত্যাগের আগে প্রেসিডেন্ট নিক্সনের জনপ্রিয়তাও এতটা নিচে নামেনি। এটা একটা রেকর্ড। আর এর কারণগুলো খুব স্পষ্ট। একটার পর একটা পোল বলছে বেশিরভাগ আমেরিকানই মনে করেন প্রেসিডেন্ট অস্থিরমতি। এমনকি একজন প্রাক্তন সিআইএ পরিচালক তো বলেই ফেলেছেন যে সংবিধানের ২৫তম সংশোধনীটা ঠিক এই ধরনের নেতার কথা ভেবেই তৈরি করা হয়েছিল। এর উপর মিত্র, আন্তর্জাতিক সংস্থা, এমনকি পোপকেও আক্রমণ করে কথা বলা, সব মিলিয়ে নেতৃত্ব নিয়ে গুরুতর প্রশ্ন কিন্তু উঠছেই। তো দিনের শেষে প্রশ্নটা এটাই, যখন বিশ্বমঞ্চে এত বড় একটা জুয়া খেলা হয় আর সেই জুয়া ব্যর্থ হয়, তখন তার আসল মূল্যটা কে দেয়? এর ভার কাদের বইতে হয়? কারণ এর প্রভাবটা তো আর একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই না?